হ্যাঁ, সুপ্রিম কোর্টে প্রথম মহামান্য আর কি বিচারপতি তাকে বারবার করে অনুরোধ করেন কপিল সিব্বল মহাশয় যে আপনি লাইভ স্ট্রিমিংটা অফ করুন, মানে এটা যাতে কোনো অন না থাকে আর কি। কারণ ওনারা প্রচুর থ্রেট পাচ্ছেন, ওনারা এবং ওনাদের যে মানে মানে মহিলা আর কি যারা মানে মেম্বার অফ দ্য বার তারা প্রচুর থ্রেট পাচ্ছে, তার জন্য এটা বন্ধ করা উচিত। তো সেটা চিফ জাস্টিস সেটা শোনেননি, উনি বহাল রাখেন যে এটা অবশ্যই লাইভ প্রসিডিং অন থাকবে। আসলে উনি যেটা চাইছেন যাতে করে লাইভ প্রসিডিংটা অফ করা যায়, যাতে করে দুর্নীতিগুলো চাপা থাকে আর কি, জনরোষ জন আন্দোলন সেটাকে যাতে গলা টিপে বন্ধ করিয়ে দেওয়া যায়, এটাই তো কাজ, এর বাইরে তো কিছু নয়। তো অবশ্যই কপিল সিব্বল মহাশয় এই জন্যই বারবার করে প্রেয়ার করেন। তারপরে যাই হোক, এই রাতের সাথী নিয়ে উনি একটা বলেন যে আর্টিকেল 14 যেটা আমাদের ভায়োলেট হচ্ছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এটাও বলেন যে রাতের সাথীটা খুবই মানে একটা মানে আনকনস্টিটিউশনাল জিনিস, কারণ অবশ্যই মহিলা এবং পুরুষ দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য, মানে যেহেতু রাইট টু প্রফেশনটা আমাদের দুজনের ক্ষেত্রেই থাকে। আর তারপরে তো একজন বোধহয় বলছিলেন যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করানোর কথা, একজন লয়ার মানে বোধহয় বলছিলেন, বোধহয় না মানে সেভাবেই বলছিলেন, আমি আপনাদের ক্যামেরার সামনে বলে আর কি এটা আমাকে ধরুন শব্দটা তো বুঝতেই পারছেন, সেইভাবে তো যদিও আমি নট ইন ইভেন প্রপার ইউনিফর্ম, তো সেটা আমি বলতেই পারি। সবারই আমাদের জনমত বা আমাদের দলমত নির্বিশেষে আমাদের একটা ভিউজ অবশ্যই থাকবে এবং পলিটিক্যাল আমাদের ওপিনিয়ন থাকতেই পারে এবং পলিটিক্যাল আইডেন্টিটি থাকতেই পারে। উনি আইনজীবী হিসেবেই ছিলেন, উনি কোন পক্ষের আইনজীবী সেটা বলতে পারবো না। উনি বলছিলেন যে কারণ যেহেতু উনি স্বাস্থ্যমন্ত্রী আর কি, মানে মুখ্যমন্ত্রী তো একজন স্বাস্থ্যমন্ত্রীও বটে, একজন পুলিশ মন্ত্রীও বটে, তার পুলিশ মন্ত্রী হিসেবে তিনি ফেল করেছেন, তাহলে কই আমরা পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর যে পদত্যাগটা আমরা দাবি করছিলাম সেটা তো আমরা তো হয়নি। তার কারণ যখন পদত্যাগের কথাই হচ্ছে, যে বিনীত গোয়েলের পদত্যাগ বলুন বা আরও কিছু কিছু অফিসারের মানে এই যে ওনারা বলছেন যে ওনাদের দাবিটা মিটে গেছে, যে ওনারা কিছু কিছু লোকের জায়গার মানে ডেজিগনেটেড চেয়ারের আর কি পদত্যাগ চাইছেন, সেই পদত্যাগগুলো তো হয়ে গেছে বলছেন ওনারা, যে উই আর হ্যাপি, মানে দে আর স্যাটিসফাইড। কিন্তু দেন হোয়াট অ্যাবাউট দ্য পদত্যাগ অফ মানে এই যে মেন মাথার যে কাণ্ডারি, তাহলে সেখানে কিভাবে মুখ্যমন্ত্রীর ভূমিকাটাকে আমরা কিভাবে ছোট করে দেখতে পারি? তারপরে কি হয়েছে মানে এখনো মামলা চলছে, এখনো পর্যন্ত মামলা চলছে, নেক্সট ডেট এখনো পর্যন্ত জানা যায়নি। ওই জন্য আমি লাস্ট আর কি জিজ্ঞেস করছিলাম যে লাস্ট আপডেটে কি, এখনো পর্যন্ত মামলা চলছে। উনি মানে মোদ্দা কথা উনি যেটা বলছেন যে সিবিআই যেটা খাম বন্ধ করে যেটা পেশ করেছেন আর কি রিপোর্টটা, সেখানে খুব মারাত্মক অভিযোগ আছে বলে উনি দাবি করছেন, খুব ডেঞ্জারাস সেটা জিনিস, এবং সিবিআই আর কি সমস্ত যেটা ডেটা সেটা বন্ধ খামে করে দিচ্ছেন যাতে করে সামনে না আসে মানে রিপোর্টটা। সিবিআই এর কাজে সুপ্রিম কোর্ট তুষ্ট, সিবিআই এর কাজে সুপ্রিম কোর্ট সন্তুষ্ট। হ্যাঁ, এতদিন টালা থানার ওসি তো অবশ্যই যুক্ত, এবং টালা থানার ওসির সঙ্গে তো বিনীত গোয়েলের বারবার মানে সিপির বারবার কল রেকর্ডিং পাওয়া গেছে, এবং সিডিআরটা তো ডেফিনেটলি পাওয়া যাচ্ছে, যে বোঝা যাচ্ছে তার মানে ওনার ইনস্ট্রাকশনে উনি করছিলেন বলেই ধারণা করা হচ্ছে, বা সিবিআই তো বলছে যে এরপরে বিনীত গোয়েলকেও তদন্ত করবে। বলেছিলেন এর আগে আমাদের সাক্ষাৎকারে যে কোর্টের এবং সিবিআই যেভাবে তদন্ত করছেন, মানে আমি খুব ব্যথা পাচ্ছি, কষ্ট পাচ্ছি, কান্না পাচ্ছি, আমি কাঁদতে পাচ্ছি। তাহলে আজকে মোটামুটি যে সিবিআই যেভাবে তদন্ত করছেন, সুপ্রিম কোর্টের যেভাবে শুনানি চলেছে, তাতে আপনি আজকে কতটা সন্তুষ্ট? আমি মোটামুটি স্যাটিসফাইড। মোটামুটি বলতে তদন্ত নিয়ে অবশ্যই সিবিআই একটা প্রিমিয়ার অর্গানাইজেশন, একটা ইনভেস্টিগেটিং এজেন্সি, তার ওপর তো প্রশ্ন করার কোনো জায়গা আসেই না। হ্যাঁ, মাঝে আমরা তো সবাই রক্তমাংসের মানুষ, একটা সময় তো মনে হবেই যে কি করছে, তবে হ্যাঁ এখন যখন আমরা কিছু মাথা সামনে পাচ্ছি, ডেফিনেটলি স্যাটিসফাইড, বাট উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট। এটা তো সবে শুরু, আমার মতামত যদি জিজ্ঞেস করেন ব্যক্তিগতভাবে, এটা তো সবাই শুরু। এরপরে আস্তে আস্তে আরও যারা মাথা মানে এই যে ওসি বা এই যে বিনীত গোয়েল, এদের উপরে কে ছিল, এদের এতটা সাহস হলো কী করে? একটা ইউনিফর্ম উর্দিধারী একজন পুলিশের এই সাহসটা হয় কিভাবে, যে মানে একটা তদন্তের লোপাট করে দেওয়া, একটা ডেড বডিকে পুড়িয়ে দেওয়া, একটা স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির এই রকম একটা বেহাল একটা পুলিশ, সেই পুলিশের যে ভূমিকা একটা ম্যাটার ইন্টারোগেট করার জন্য এবং এভিডেন্স যাতে ট্যাম্পার না হয় সেটার জন্য, সেইগুলো কাদের ইনস্ট্রাকশনে করলেন বড় মাথাগুলো, আমরা তো অবশ্যই সামনে চাইছি। তো সেই দিক থেকে তদন্ত প্রক্রিয়া চলছে। এখনই বিশাল স্যাটিসফাইড আমি হয়ে গেছি, বলার সময় এখনই আসেনি, মানে দিস ইজ নট দ্য টাইম টু কনক্লুড এনিথিং, মানে আমি এখনই আই উইল নট কাম ইন টু এনি কনক্লুশন, মানে আমি এখনই বলে দেবো না উপসংহারে আমি এখনই আসছি না। লড়াইটা জারি আছে, লড়াইটা চলছে, লড়াইটা থাকবে, জারি থাকবে। তিলোত্তমার আইনজীবী আজকে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টে যে তিলোত্তমার পোশাক, কিছু গুরুত্বপূর্ণ পোশাক, সেই পোশাকগুলো কিন্তু ফরেন্সিক বা ওটাকে কোনো নষ্ট করে আনা হয়নি। সিবিআই এই কিন্তু অবজারভার রেখেছেন সুপ্রিম কোর্টে। আনবেই তো, কি বলবো, ওগুলো তো ট্যাম্পারই করে দিয়েছে। দেখুন ওগুলো ধুয়ে দিয়েছে নাকি কাপড়গুলোই বদলে দিয়েছে, তার জন্য তারা আনেননি। এটা তো পুলিশের কাজ। সিবিআই তো পরে ইনভেস্টিগেশনটা নিয়েছেন হাতে, যখন এইটা ইমিডিয়েট হওয়ার পরে তাকে পোস্টমর্টেম করার পরে
যখন দেন ওগুলোকে একটা সিল্ড মানে প্যাকেটে করে, মানে যেটা সিস্টেম আছে, মানে যেটা আমাদের রুল আর কি, রুলস, পুলিশ রুলস এবং আমাদের যেটা আইনের যেটা আওতায় যেটা হয় সেই অনুযায়ী তো পুলিশ রুলসে কাজ করেছে পুলিশ। তো পুলিশ রুলসে যখন কাজ করেনি সেই জিনিসগুলোকে তো নষ্ট করে দিয়েছে, এভিডেন্সগুলোকে তো ট্যাম্পার করে দিয়েছে। আজকে সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনানি ছিল, 3 দিন শুনানি ছিল। তো সেই শুনানিতে কি হয়েছিল কে বলতে পারবে? সেই জায়গায় উপস্থিত ছিলেন এবং যারা সেই মামলার সঙ্গে জড়িত ছিলেন তারাই ভালো বলতে পারবে, এবং সেই মামলায় যারা বিভিন্নভাবে জড়িত রয়েছে তারাই ঠিক মতো বলতে পারবে। সেরকমই একজন ব্যক্তি কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন, হাইকোর্টেই কিন্তু উনি রয়েছেন, কিন্তু উনি সুপ্রিম কোর্টে এই মামলার যখন শুনানি হয় তখন কিন্তু উনি ছিলেন ভার্চুয়ালে, সেই মামলার সঙ্গে উনি ছিলেন। আমরা সমস্ত বিষয় ওনার কাছ থেকে শুনে নেবো যে আজকে তিলোত্তমার মামলায় সুপ্রিম কোর্টে কি হয়েছে কি। হ্যাঁ, এই বিষয়ে যেটা উনি প্রশ্নটা তুলেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিষয়ে, আমি একটাই কথা বলবো যে সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজের গ্রন্থাগার মন্ত্রী হিসেবে উনি কতটা সাকসেসফুল, আগে এই বিষয়টার উনি জবাব দেন। আমরা এতদিন ধরে দেখছি যে গ্রন্থাগারের কী রকম কাজ চলছে, কতটা বই, কতটা লাইব্রেরি ঠিক হচ্ছে, কতটা বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশন, প্রাইভেট ইনস্টিটিউশন তাদেরকে কি হেল্প করছেন, কি প্রকল্প নিয়েছেন, তার কিন্তু উনি হিসাব দিতে পারছেন না। বাট উনি শুধু মাঝে মধ্যে একটু মুখ খুলতে আছে, কিছু দরকার ছিল না। আরজিকর একটি গণপ্রতিবাদ, এই প্রতিবাদটা দরকার, যেখানে যেই সমাজে আমাদের এই বাঁচতে হচ্ছে এইভাবে, এই সমাজটাকে পাল্টানোর জন্য কেউ তো প্রতিবাদ করবে। যদি বিরোধীর মধ্যে তো থাকলো তাতে কি যায় আসে, বিরোধী তো বিরোধিতাই করবে। বিরোধীদের কাজই হচ্ছে রাজনৈতিক বিরোধিতা করা, সরকারের দুর্বলতাগুলোকে ধরিয়ে দেওয়া, মানুষকে বোঝানো। এটা বিরোধীদের একটা অধিকার, এটা বিরোধীদের একটা দায়িত্ব বলা চলে। সেই দায়িত্বকে নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী কথা বলার কেউ নেই, এবং এই কথার আমি খুব নিন্দা করছি যে এই ধরনের উনি অ্যালিগেশন উইদাউট এনি সাবস্টেন্টিভ এভিডেন্স ছাড়া বলতে পারেন না। ইট কান্ট বি, ইট শুড নট বি ডান। এইটা যে উনি বলেছেন এটা সম্পূর্ণভাবে উনি একটা অনেক মানুষের আঘাত দিয়েছেন, এটা ওনার একদম উচিত হয়নি, এর নিন্দা আমি জানাচ্ছি। আগে নিজের ডিপার্টমেন্টের কি তার হিসাব দেন উনি। আর ওয়াকাব নিয়ে কি করছেন, ওয়াকাব নিয়ে মুখ খুলছেন না কেন? নরেন্দ্র মোদী সরকার ওয়াকাব ধ্বংস করে দেওয়ার জন্য আইন নিয়ে আসে, ওটা নিয়ে মুখ খুলছেন না কেন? ওইটাই বলতে যাচ্ছিলাম যে ইতিমধ্যে আমরা খবর হ্যাঁ, সুপ্রিম কোর্টে প্রথম মহামান্য আর কি বিচারপতি তাকে বারবার করে অনুরোধ করেন কপিল সিব্বল মহাশয় যে আপনি লাইভ স্ট্রিমিংটা অফ করুন, মানে এটা যাতে কোনো অন না থাকে আর কি। কারণ ওনারা প্রচুর থ্রেট পাচ্ছেন, ওনারা এবং ওনাদের যে মানে মহিলা আর কি যারা মানে মেম্বার অফ দ্য বার, তারা প্রচুর থ্রেট পাচ্ছে, তার জন্য এটা বন্ধ করা উচিত। তো সেটা চিফ জাস্টিস সেটা শোনেননি, উনি বহাল রাখেন যে এটা অবশ্যই লাইভ প্রসিডিং অন থাকবে। আসলে উনি যেটা চাইছেন যাতে করে লাইভ প্রসিডিংটা অফ করা যায়, যাতে করে দুর্নীতিগুলো চাপা থাকে আর কি, জনরোষ, জন আন্দোলন সেটাকে যাতে গলা টিপে বন্ধ করিয়ে দেওয়া যায়, এটাই তো কাজ, এর বাইরে তো কিছু নয়। তো অবশ্যই কপিল